শান্ত। একজন বলছে শান্ত, একজন বলছে ক্লান্ত, জানি না, কিন্তু না তো দুজনে শান্ত আর না ক্লান্ত। এখন একটু ক্যামেরাটা চলছে বলে একটুখানি খুব একটু চুপচাপ দেখাতে হবে তো লোকজনকে যে কত ভালো আমরা, নটি নই একদম, তাই তো? তুমি কি নটি? নাও কে নটি তাহলে? ভাই। আচ্ছা, তুমি কি নটি? কারণ ভাই বলছে যে তুমি নটি। ভাই নটি। এইটা আমার খুব কনফিউজিং লাগে, মানে বাড়িতেও এটা হয়, এই বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। কিছু বলতে চাও তুমি? না, এটা হয়েছে কি, যেহেতু ওদের বাবা এই গেরুয়া পোশাক আর কি নিজের জন্য নিয়ে এসেছিল, আমার দাবি ছিল যে একই রকম ওদের জন্য আনতে হবে। তো অনেক সময় হয় না একই দোকানে দুটো সেম জিনিস পাওয়া যায় না, আমি গেলে ঠিক জোগাড় করতাম একই জিনিস, কিন্তু ও ধৈর্য বোধহয় পোষায়নি আর কি 2-3টে জায়গায় যাওয়া, তাই ওকেই দায়িত্ব দিয়ে দিয়েছিল। আমি একটু কয়েকদিন যাবত একটা নতুন শো করছি, তার জন্য একটু ব্যস্ত আছি বলে পারলাম না। আমার কিছু স্টকে থাকে আর কি, আমারটা আজকে প্ল্যান করে হয়নি, কিন্তু কালার যেহেতু আজকে মেনলি গেরুয়া, তাই আমার মনে হলো এইটা আজকের দিনের জন্য বেস্ট হবে। তো ওদেরটা প্ল্যান গতকাল হয়েছে এবং ওদের বাবাই এই জিনিসটা অ্যারেঞ্জ করেছে পুরোটা। না না না, এখনও সুযোগ হয়নি তো, বকুনি খাওয়ার সময় এখনও আসেনি, কারণ হচ্ছে সকাল থেকে আমি শ্যুটে ছিলাম, সেখান থেকে দৌড়াতে দৌড়াতে ওদেরকে নিয়ে এসেছি। আর কোথায় বকা খাওয়ার সময় হলো, হয়নি তো এখন। হ্যাঁ অবভিয়াসলি, হ্যাঁ অবভিয়াসলি। অবভিয়াসলি আজকে পড়তে বললে কি করতে? তাই আসতামই না। তাহলে আসতেই না হ্যাঁ, নাকি পড়তে না? পড়তাম না। এইটা হচ্ছে অ্যাকচুয়াল কথা। তাহলে কী করতে? আজকে ধরো এখানে তোমাকে নিয়ে আসার কোনো ইচ্ছে ছিল না, আজকে যদি দিনটা না হতো তাহলে কি করতে? বসে বসে ফোন দেখতাম। আসল কথাটা বেরিয়ে গেছে, বসে বসে ফোন দেখতো। এখানে আসার পরও বন্ধু পাতিয়ে ফেলেছে অলরেডি, তার কাছে ফোন দেখছিল বসে বসে। আমি যখন জিজ্ঞাসা করলাম যে কেন ফোন দেখছো, ওটা একটা হয়েছে ছোট্ট করে, চোখটা বড় করেছিলাম, বললো যে ইনি ভীষণ ইন্টেলেকচুয়াল কথা বলেন। ইনি বললেন যে ও তো গেম খেলছে, আমরা তো গেমটা খেলছি না, আমরা শুধু ফোনের দিকে তাকিয়ে আছি। না, বললো যে আমরা দেখছি কেমনভাবে খেলছে। পুরো ঘুরিয়ে পেঁচিয়ে কী যে বলে দিল আমাকে একটা, মোটা কথা বুঝলাম যে ওদের কোনো আর কি দায় নেই এটাতে। আচ্ছা, আমরা জানি যে মন্দিরটা পুজো সেটা আগের বছরই স্থাপিত হয়েছে, এবং তবে একটু যদি বলো এই মন্দিরটা মানে কি কি মানে কেন হঠাৎ বা বিষয়টা বলো। মন্দিরটির নাম আমরা রেখেছি ত্রিশক্তি মন্দির, কারণ 3টি দেবতা এখানে রয়েছেন, আমাদের স্থাপন করা হয়েছে। গণেশ চতুর্থীর দিন আমরা এই মন্দির স্থাপন করি। গণেশজির মূর্তি রাখা হয়েছে, মহাদেবের মূর্তি রাখা হয়েছে, এবং আজ হনুমান চালিসা, হনুমানজির মূর্তি রাখা হয়েছে। এই 3 দেবতাকে নিয়ে আমাদের এই ত্রিশক্তি মন্দির। কিছুদিন আগেই এখানে শিবরাত্রি পুজো হয়ে গেল, আমাদের পাড়া প্রতিবেশী সবাই এসে এখানে শিবের মাথায় জল ঢেলেছেন। প্রথম আমাদের 1 বছর কমপ্লিট হয়নি, যেহেতু গণেশ চতুর্থীর দিন মন্দির স্থাপন হয়েছিল। এবার নেক্সট ইয়ার, এই ইয়ারই মানে গত বছরই হয়ে গেছে, এই ইয়ার গণেশ চতুর্থী এলে 1 বছর টোটাল কমপ্লিট হবে। তোমরা কোন ঠাকুরটাকে মানো? কোন ঠাকুরকে পছন্দ হচ্ছে এখানে? মানো কাকে? हनुमान जी। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस गुनो गिर जागर। তুমি? शिव। শিবজিকে মানেও। ও 2 লাইন এখন হনুমান চালিসা আমি প্রত্যেক মঙ্গলবার বাড়িতে চালাই, এবং ওর বাবাও চালিয়ে রাখে, যার জন্য এই 2টো লাইন মুখস্থ করতে পেরেছে, সেটা শুনিয়ে দিল। প্রচুর খাওয়া দাওয়া হয়েছে দেখছি, আমরা জানি যে কোনো অনুষ্ঠানে আমাদের খাওয়া দাওয়া একটা মাস্ট। তোমাদের ফেভারিট আইটেম কি আছে? কি আইটেম ওখানে কি খেতে ভালোবাসো? বিরিয়ানি। বিরিয়ানি খেতে ভালোবাসে, কিন্তু আজকে অগত্যা সেটা পাবে না। তোমার কি ফেভারিট? চিলি চিকেন আর রাইস। যেই জিনিসগুলো ওদের ফেভারিট, সেই জিনিসগুলো অগত্যা আজকে ওরা পাবে না, সেটার জন্য আমাকে একটু ঘুষ দিতে হবে কালকে। না, তবে ও পিওরলি ভেজিটেরিয়ান নয়, ও হচ্ছে একেবারে ননভেজ, আর এইটা হচ্ছে পুরোটাই মানে বলতে পারো ভেজিটেরিয়ান, কারণ ও খুব ননভেজ বাদ দিয়ে যে কোনো ভেজিটেরিয়ান আইটেমের প্রতি ওর বেশি ন্যাক আর কি, ভালোবাসে খেতে। তো ওকে নিয়ে ওইটা কোনো সমস্যা নেই। কি কি আছে আইটেম?
আইটেমগুলো ঠিক আমার জানা নেই, কারণ যারা ডিসাইড করে আইটেম কি হবে, প্রত্যেকবার তো একটু আলাদা আলাদাই আইটেম রাখা হয়। নিরামিষ আইটেম আর আলাদা করে খুব বেশি বাঙালিদের মধ্যে হয় না। ওই আলুর দম হয়, না হলে পনিরের একটা আইটেম হয়, না হলে শীতকালে তো হলে ফুলকপির একটা রোস্টেড কলিফ্লাওয়ার হতো, বেশ সুন্দর একটা ইংরেজি নাম। আর হচ্ছে কড়াইশুঁটির কচুরি মাস্ট, এবং এখানে সেটা রাইস। এই গরমকালে এটাই আমাদের মানে টিপিক্যাল আর কি নিরামিষ মেনু থাকেই। হ্যাঁ, হনুমান জয়ন্তীর দিন আমি এইটুকুই বলতে চাই সকলকে, এখন ভালো থাকাটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আপনারা ভালো থাকুন, ভালো নিজেকে সবার আগে রাখুন, তবেই কিন্তু অন্যকে ভালো রাখতে পারবেন, এবং অন্যকে ভালো দেখেও কিন্তু নিজে ভালো থাকা যায়। আমি এটুকুই কামনা করব। আমাদের রিসেন্টলি খুব বড় একটি দুর্ঘটনা ঘটে গেছে আমাদের ইন্ডাস্ট্রিতে। ওই রকম দিন যাতে কাউকে না দেখতে হয়, সব মানুষ একটু সতর্ক থাকুন এবং ভালো থাকুন। মানে সুস্থ থাকাটা এখন যেহেতু খুব ইম্পর্ট্যান্ট হয়ে গেছে, যেভাবে সুস্থ থাকা যায়, যেভাবে সুস্থ রাখা যায় নিজেকে, যেভাবে খুশি থাকা যায়, সেটাই চেষ্টা করুন। মানুষের আয়ু ভীষণ আনপ্রেডিক্টেবল হয়ে গেছে আজকাল। অসুস্থ না হলেও মানুষ আজকাল চিরজীবন থাকে না, অসুস্থ হলে তো ছেড়েই দিলাম। বয়সের এখানে কোনো সীমা আজকাল আর দেখা যাচ্ছে না। অনেক দেখা যাচ্ছে অসুস্থ বয়স্ক মানুষরা অনেক দিন ধরে রয়েছেন, আবার অনেক কম বয়সী মানুষ আমাদের, যেমন কিছুদিন আগে এই একটা নিউজ আমরা পেলাম, অকালে চলে যাচ্ছে। সেটা যাতে না হয়। আজ হনুমান চালিসার দিন আমি মনে প্রাণে বিশ্বাস করি হনুমানজি সবার ভালো করবেন, ভালো রাখবেন সকলকে। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা দেখেছি উইদাউট পারমিশন শুট করা হয়েছে জলে, সেটা দেখে তোমরা আউটডোর শুটে মাঝের মধ্যেই যাও, এবং কতটা সুরক্ষিত মনে করছো? কারণ প্রোডাকশন বলছে, আমরা কিছু জানি না, যিনি লেখিকা তিনিও বলছেন যে আমাদের কাছে ইনফরমেশন ছিল না। সেখানে উইদাউট এনি ইনফরমেশন, উইদাউট কোনো স্থানীয় লোকেদের কোনো পারমিশন, যারা মানা করছে, সমস্ত কিছু ছেড়ে দিয়েও শুটিং হচ্ছে। কোথায় নিরাপত্তা, কি বলতে চাই? বিষয়টা কি যে অনেক সময় না প্রোডাকশন হাউস যারা ভালো কাজ করে তারা আর্টিস্টদের কাছে একটা রিকোয়েস্ট করে, এবং আর্টিস্টরাও কিছুটা বাধ্য হয় সেই রিকোয়েস্টটা শুনতে। একটা ছোট শর্ত, এটা একটু করে দাও না। তো অনেক সময় একটা হাউসে বহুদিন কাজ করতে করতে এটা আর্টিস্টরাও করে দেয়। এবং সতর্কবার্তা আমি ডেফিনেটলি বলবো, এটা তো যারা ওখানকার ম্যানেজার বা এক্সিকিউটিভ প্রডিউসার এখন লেটেস্ট নাম হয়েছে, তাদের তো ডেফিনেটলি তদারকি করা উচিত। এবং আমরা একটা রিস্কি জোনে যখনই কাজ করি, এটা তো সাধারণভাবে কোনো রাস্তায় শুটিং নয়, জলে যখন আমরা শ্যুট করছি সেখানে ডেফিনেটলি, এবং জলে নামার যদি দৃশ্য থাকে, আমি শুনছি অনেক জায়গাতেই অনেক রকম খবর পাচ্ছি যে ওরকম কোনো দৃশ্য ছিল না, কিন্তু আমার কাছে অজানা যে দৃশ্য সেরকম নেই, অথচ একজন মানে হিরো, তার কথায় একটা এন্টায়ার ইউনিট, একটা এন্টায়ার শ্যুট শুরু হয়ে গেল। এইটা কোথাও একটু বিশ্বাস করা সম্ভব হচ্ছে না। যদি সেটা হয়েও থাকে তাহলেও আমি মেনে নিলাম যে আর্টিস্টের কথায় ওই জায়গায় গিয়ে শ্যুট করা হচ্ছে। সেটাই যদি হয় তাহলে প্রপার পারমিশন, প্রপার সেফটি মেজার্স এগুলো রাখা উচিত ছিল। এখন আমি তো ওই স্পটে ছিলাম না বা জানি না, যা শুনছি সবার থেকে সেটুকু শুনেই যেটুকু বুঝছি যে কোথাও একটু গ্যাপ থেকে যাচ্ছে সবার কথার মধ্যে। তো এটার প্রপার একটা তদন্ত আমাদের খুবই প্রয়োজন, যাতে ভবিষ্যতে আমরা তো আর্টিস্ট, যাতে আমাদের জীবনটা সুরক্ষিত থাকে, প্রোডাকশন হাউসের হাতে থাকে, সুরক্ষিত যাতে থাকি আমরা, এটাই আমি এক্সপেক্ট করব। এবং কেউ লুকোবেন না কোনো কিছু। একটা জিনিস লুকোনো মানে কিন্তু অনেক মানুষের ক্ষতি করা, সেইটা যাতে না হয় ভবিষ্যতে। দ্বিতীয় রাহুল আর যাতে ইন্ডাস্ট্রিতে না আমরা দেখতে পাই, তো সেটাই আমি আশা করব। কারণ যার যায় তারই যায়। আজকে সমস্ত জিনিস হয়তো একটা দিন গিয়ে ধামাচাপা পড়ে যাবে, বাট মায়ের কোলটা যে খালি হলো সেটা কিন্তু কেউ পূরণ করতে পারবে না। একটি 12 বছরের বাচ্চা যেভাবে তার বাবাকে হারালো, তার অস্থি হাতে নিয়ে তাকে শ্মশান থেকে বেরোতে হচ্ছে, এই জিনিসটা যেন কোনো বাবার জন্য তার সন্তানকে না দেখতে হয়। একটি অল্প বয়সী মেয়ে, তাকে লোক 2 দিন বাদে বলবে তুমি বিধবা, সেইটা যাতে না শুনতে হয়। কারণ মানে এই জিনিসটা শুনতে তো লোকে বলতে পারে, কিন্তু শুনতে কতটা আঘাত লাগে সেটা যার হয় সেই বোঝে। প্রপার জাস্টিসটা ডিমান্ড করি, কারণ আমরা দেখেছি যে বহু ক্ষেত্রে এরকম যখনই কোনো দুর্ঘটনা ঘটে তার কিন্তু জাস্টিস আমরা পাই না। তাই আমি জাস্টিসের সাথে আছি,
যদি কোনোভাবে আমাকে কোনো কিছুর ক্ষেত্রে প্রয়োজন হয় আমি নিশ্চয়ই রয়েছি। আমি খুব ক্লোজ ছিলাম না রাহুলের সাথে, কিন্তু জানি না কিছুদিন ধরে এই নিউজটা পাওয়ার পর মনটা ভীষণ ভার হয়ে আছে। কাজের জায়গায় ঠিকমতো কাজ করা যাচ্ছে না, বাড়িতে ছোটোখাটো ঝামেলা হয়ে যাচ্ছে অকারণ, মানে মন মেজাজ ভালো না থাকার জন্য যেটা হয়। তো আমি এইটুকুই এক্সপেক্ট করবো যে মানে দোষী কে, কি কেউ দোষী কি না দোষী সেটা তো এখানে প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে নিরাপত্তা, যাতে ঠিকমতো সেটা পাওয়া যায় এবং ইনভেস্টিগেশন করার পর যদি জানা যায় আলটিমেটলি যে প্রোডাকশন হাউস সেখানে কোনোভাবে দোষী, সেটা কিন্তু ক্ষমার যোগ্য না। তাতে আমার মনে হয় যদি আমরা সামনে এসে বলি যে এটা আমার ভুল হয়েছে বা আমাদের ভুল হয়েছে, সম্মান অনেক বেড়ে যাবে। তাতে আমার মনে হয় যে এটা সঠিকভাবে আমাদের সবার এগিয়ে আসা উচিত।